কি থাকতে পারে যে f1 এর সাথে প্যারেন্ট 1 এর ক্রসিং করলে এখানে ব্যাক ক্রস 1 আছে, আর হইছে f1 এর সাথে প্যারেন্ট 2 এর ক্রসিং মানে ব্যাক ক্রস 2 আছে। এগুলার ডাটা আছে। তার মানে কি ডাটা যে অরিজিনাল জেনারেট হয়েছে সেখানে ছিল কি, তার মানে দুইটা প্যারেন্টের ভিতরে ক্রস। আমরা দুইটা প্যারেন্টের ভিতরে ক্রস করি কেন? যে কোনো ট্রেটের জন্য যদি বলি, যদি ধরো বলি আমরা ইল্ড বাড়াইতে চাই, এখন একটা প্যারেন্টের হলো ইল্ড কম আছে আর একটা প্যারেন্টের ইল্ড হাই আছে, এই দুই প্যারেন্টের ইল্ডের পার্থক্য আছে, এরকম দুইটা প্যারেন্টের ভিতরে আমরা ক্রসিং করি এবং দুই প্যারেন্টের জন্য দায়ী যে ভালো জিনগুলা যার জন্য ফলন কন্ট্রিবিউট হয় সেগুলো একটা প্যারেন্টের মধ্যে নিয়ে আসি। তার মানে কি হলো, তার মানে আমরা যে জিন নাম্বার এস্টিমেট করি সেখানে কি করি, ধরো কোনো একটা পার্টিকুলার ট্রেটের জন্য, একটা নির্দিষ্ট ট্রেটের জন্য দুইটা প্যারেন্ট যে আমি নিছি, যে প্যারেন্ট 1 এবং প্যারেন্ট 2 এর ভিতরে যে ডিফারেন্স, ওই ক্যারেক্টারের জন্য ভ্যালুতে যে ডিফারেন্স, ধরো একটা প্যারেন্টের ফলন হলো 3 টন, ফলনই যদি বলি বা হাইট বলি, যে একটা প্যারেন্টের ফলন হয়েছে 3 টন আর একটা ফলন হয়েছে 5 টন, তার মানে দুই প্যারেন্টের ফলনের পার্থক্য কত? 2 টন পার হেক্টর যদি বলি। অথবা যদি গ্রামে বলো, ধরো একটা পার্টিকুলার প্যারেন্টের ইন্ডিভিজুয়াল প্লান্টের ফলন আছে অন অ্যাভারেজ 30 গ্রাম, আর একটা প্যারেন্টের ক্ষেত্রে পার্টিকুলার প্লান্টের বা ইন্ডিভিজুয়াল প্লান্টের এভারেজ ফলন আছে 50 গ্রাম। তার মানে দুই প্যারেন্টের ফলনের পার্থক্য কয় গ্রাম? 20 গ্রাম। তাহলে এই যে দুই প্যারেন্টের ভিতরে ওই পার্টিকুলার ট্রেটটা কি আমার ইল্ড, অথবা ধরো প্লান্ট হাইটের কারণে ধরো একটা আমরা চাই যদি ইয়ার হয়, রাইসের ক্ষেত্রে হয় আমরা প্লান্ট হাইট শর্ট স্ট্রেচার চাই, কি জন্য? তাহলে লজিং হবে না। তারপরে যে গ্রেইন এবং স্ট্র রেশিও এটা 1:1 থাকবে, সো অন। তাইলে আমরা কি চাই, আমরা যদি ধরো একটা প্যারেন্টের হাইট আছে ধরো 70 সেন্টিমিটার অথবা ধরো 60 সেন্টিমিটার, আর একটা প্যারেন্টের হাইট আছে ধরো 90 সেন্টিমিটার, তাহলে আমরা চাবো প্যারেন্টের হাইট কমাইতে। তাহলে আমরা 60 এবং 90 এর ক্রসিং করে তার সাকসিডিং জেনারেশনে যে প্যারেন্ট গুলার হাইট 60 এর চেয়েও কম আছে, যে অফস্প্রিং গুলা, সেগুলো সিলেকশন করবো। তাহলে এই যে দুই প্যারেন্টের পার্থক্য, তার মানে একটা 60 সেন্টিমিটার আর একটা ধরো 90 সেন্টিমিটার, তার মানে 30 সেন্টিমিটার যে পার্থক্য, তার মানে হাইটের জন্য এই 30 সেন্টিমিটার পার্থক্যের জন্য কতগুলা জিন দায়ী, অথবা ফলনের দুইটা প্যারেন্টের মধ্যে যে পার্থক্য আমরা পাইছি সেইটার কন্ট্রিবিউশনে কতগুলা জিন ইনভলভ বা দায়ী, মানে এই দুই প্যারেন্টের পার্থক্যের জন্য, সেইটা এস্টিমেট করাটাই হলো এস্টিমেশন অফ নাম্বার অফ জিন অ্যাকচুয়ালি। এই জন্য সবগুলা সূত্রে দেখবা এখানে 3 ধরনের সূত্র আমরা ব্যবহার করছি বিভিন্ন কন্ডিশনের উপরে ভিত্তি করে। সেই সূত্রগুলো অলওয়েজ দেখবা যে আমরা দুই প্যারেন্টের মিন ভ্যালুর বিয়োগ করিয়া বাড়ি করিয়া তাকে ভেরিয়েন্স, যে কোনো ভাবে ভেরিয়েন্স দিয়ে ভাগ করছি, ভাগ করিয়া তোমার হয়েছে আমরা জিন নাম্বার এস্টিমেট করছি। তার মানে দেখো, এর আগে হেরিটেবিলিটি যখন করাইছি, হেরিটেবিলিটিতে আমি যে ডাটা দিছি, তোমরা যদি ডাটার দিকে তাকাও, সেখানে গত ক্লাসের দিকে যদি যাই আমি, সাপোজ ধরো এই যে এই ডাটাটা গত ক্লাসে দিছিলাম, সেখানে ছিল কি দেখো, মিন ছিল আর এসএসএক্স ছিল, আর ছিল কি নাম্বার অফ প্লান্ট ছিল আর কয়টা ব্লক থেকে নিছে, এই ডাটাটা কিন্তু ছিল গত ক্লাসে। তাহলে সেখানে আমি হেরিটেবিলিটি বাইর করার জন্য আমি শুধু দরকার ছিল কি, শুধু ভেরিয়েন্স। তাহলে ভেরিয়েন্স মানে হলো এসএসএক্স কে আমরা তার ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ দিয়ে দিছিলাম। ডিগ্রি অফ ফ্রিডম ছিল কি, নাম্বার অফ প্লান্ট যেটা ছিল সেটা দিয়ে 1 বিয়োগ ইনটু হয়েছে কয়টা ব্লক থেকে ডাটা নেওয়া হয়েছে সেটা দিয়ে গুণ, আর একটা ইনটু ছিল যে এন্ট্রি কয়বার ছিল, মানে ধরো BC1 2 বার ছিল বা F2 3 বার ছিল, সেটা দিয়ে গুণ মানে ভাগ আর কি, নিচের দিকে। মানে আমি গুণ বলতেছি, আসলে এটা নিচের দিকে যদি গুণ করো দ্যাট ইজ ভাগ, মানে তোমার ডিগ্রি অফ ফ্রিডম ওইটা ছিল। এখন এখানে কিন্তু মিনের কোনো ব্যবহার ছিল না, এই মিন ডাটাটা কিন্তু কোনো ব্যবহার হয় না, হয়েছিল কি, এই দেখো মিন ডাটার কোনো কিন্তু ব্যবহার হয় না। তার মানে হেরিটেবিলিটি এস্টিমেশনে কিন্তু মিন ডাটার কোনো ব্যবহার নাই। মিন ডাটার ব্যবহার আছে কোথায়? হেটারোসিস এস্টিমেশনের ক্ষেত্রে আছে। মিন ডাটার ব্যবহার কোথায় আছে? মিন ডাটার ব্যবহার আছে তোমার ভ্যারাইটি টেস্টিং এ আছে, বাট হেরিটেবিলিটি এস্টিমেশনে কিন্তু মিন ডাটার কোনো ব্যবহার নাই। তোমরা কিন্তু এটা মনে রাখবা। তোমরা করো কি, পরীক্ষার হলে পাজেল হয়ে যাও, পাজেল হয়ে দেখা যাচ্ছে এসএক্স এর ভ্যালু না বসাই মিনের ভ্যালু বসাইয়া তোমরা ডিগ্রি অফ ফ্রিডম দিয়ে ভাগ করো, বাট হেরিটেবিলিটি ক্যালকুলেশনে কিন্তু মিন ডাটার কোনো ব্যবহার নাই। সো এটা মনে রাখবা। এখন দেখো, কিন্তু যখন জিন নাম্বার এস্টিমেশন করি তখন আমি বলছি দুই প্যারেন্টের যে এভারেজ, তার মানে দুই প্যারেন্টের এভারেজের পার্থক্য। তার মানে প্যারেন্ট 1 এর দেখো এখানে ব্লক 1 এ মিন ছিল 30, ব্লক 2 তে 28, ব্লক 3 তে ছিল 32। তার মানে প্যারেন্ট 1 এর এই 3 ব্লকের জন্য মিনের মিন বেরোবে, যেটা মিনের মিন বেরোবে সেটাই হলো প্যারেন্ট 1 এর মিন, ঠিক আছে। আবার প্যারেন্ট 2 এর ক্ষেত্রে দেখো, ব্লক 1 এ মিন ছিল 20, ব্লক 2 তে মিন ছিল 22, ব্লক 3 তে মিন ছিল 24। তার মানে এই তিনটা মিন যোগ করে 3 দিয়ে যদি ভাগ করে দেয় তাহলে এভারেজ যেটা মিন বের হবে
সেই মিনটা হলো প্যারেন্ট 2 এর মিন। তার মানে এখানে একটা ইল ডাটা দেওয়া ছিল ধরো, তার মানে একটার ভিতরে প্যারেন্ট 1 এর মিন ডাটা আর একটা হলো প্যারেন্ট 2 এর মিন ডাটা। এই যে দুই প্যারেন্টের যে মিন ডাটার পার্থক্য দুই প্যারেন্টের ভিতরে, সেইটা কতগুলো জিন দ্বারা মানে রেগুলেট করছে সেটা কি এস্টিমেট করে বাইর করবো। তার মানে আমার যখন জিন নাম্বার এস্টিমেট করবো তখন কিন্তু বোথ ডাটা লাগবে। বোথ ডাটা মানে এই সেম ডাটা দিয়া আমি কিন্তু দেখো এখন মিন ডাটাও ব্যবহার করবো, আবার যেহেতু আমার ভেরিয়েন্স লাগবে জিন নাম্বার এস্টিমেশনের ক্ষেত্রে কিন্তু মিনও লাগবে ভেরিয়েন্সও লাগবে। সো আমরা সেইটাই কিন্তু এখন যাই। এখন জিন নাম্বার এস্টিমেটের ক্ষেত্রে সূত্র প্রথম আমি বলছি নাম্বার অফ জিন। এই দেখো দি ফর্মুলা আর quoted below the number of gene is symbolized by k. k দ্বারা k মানে নাম্বার অফ জিনস। এটার সূত্রটা কি দেখো হাফ ইনটু প্যারেন্ট 1 এর মিন বিয়োগ প্যারেন্ট 2 এর মিন, এটার হোল স্কয়ার ডিভাইডেড বাই ডি। ডি কি ডি কিন্তু আমরা হাফ ডি বাইর করছি, তোমরা জানো হাফ ডি সমান ছিল কি, তোমরা ভেরিয়েন্স বাইর করার সময় যখন ন্যারো সেন্স হেরিটেবিলিটি বাইর করছিলাম তখন সেখানে ছিল কি হেরিটেবিলিটি ন্যারো সেন্স সমান সমান হাফ ডি ডিভাইডেড বাই কি ভেরিয়েন্স অফ f2 মানে টোটাল ভেরিয়েন্স বা ফেনোটাইপিক ভেরিয়েন্স 100। তাহলে হাফ ডি সমান ছিল কি, হাফ ডি সমান ছিল 2vf2 মাইনাস দেখো 2vf2 মাইনাস vbc1 প্লাস vbc2 ছিল। তাহলে হাফ ডি কে যদি এখন 2 দিয়ে গুণ করে দিই তাহলে ডি হয়, হাফ ডি কে 2 দ্বারা গুণ, তার মানে 2vf2 4vf2 হয়ে গেছে, আর vbc1 মানে 2 দিয়ে গুণ করলে 2vbc2 হয়েছে। তার মানে হাফ ডি ক্যালকুলেট আমরা করলে ডি ক্যালকুলেটও করতে পারি। তার মানে এখানে ডি মানে এখানে এডিটিভ জেনেটিক ভেরিয়েন্সের মান মানে ভেরিয়েন্সের মান দিয়ে আমরা বাইর করতে পারি। তাহলে আমার কাছে যে ডাটা আছে ন্যারো সেন্স হেরিটেবিলিটির ক্ষেত্রে যে হাফ ডি বের করছি অথবা আমার কাছে যে ডাটা আছে সেই ডাটা ব্যবহার করে এখান থেকে কিন্তু আমরা জিন নাম্বার এস্টিমেট করে বলতে পারি। এই একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটা যদি আমাকে ইমপ্লাই করতে হয় আমাদের কি কি ডাটা ব্যবহার করতে হবে, f2 এর ভেরিয়েন্স ব্যবহার করতে হবে, ব্যাকক্রস 1 এর ভেরিয়েন্স ব্যবহার করতে হবে, ব্যাকক্রস 2 এর ভেরিয়েন্স ব্যবহার করতে হবে। তাহলে আমি যে এই ডাটাটা দেখাই, যে ডাটাটা এখানে দেখাইছি, তাহলে এখানে দেখো আমার প্যারেন্ট 1 এর ভেরিয়েন্স মানে SSX আছে মানে ভেরিয়েন্স বাইর করতে পারবো, আর নাম্বার অফ অবজারভেশন ডিগ্রি অফ ফ্রিডম আমি যেহেতু বাইর করতে পারি। তারপরে দেখো f2 এর ভেরিয়েন্স আমি বাইর করতে পারবো, bc1 এর পারবো, bc2 এর। তার মানে আমরা এই ফর্মুলাটা দিয়ে জিন নাম্বার এস্টিমেট করতে পারবো। আচ্ছা এখন যা অন্য ইয়া হইতে পারে, এইটা একটা ফর্মুলা গেল। এটাতে অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন এখানে লেখা আছে, অ্যাজাম্পশনের দরকার নাই, তোমরা শুধু এই k মানে নাম্বার অফ জিন সমান সমান ফর্মুলাটা হাফ ইনটু প্যারেন্ট 1 মাইনাস প্যারেন্ট 2 এর মিন, এটার হোল স্কয়ার হাফ সহ হোল স্কয়ার ডিভাইডেড বাই ডি। যেহেতু হাফ ডি আমরা ক্যালকুলেট জানি অতএব ডি ক্যালকুলেট 2 দিয়ে গুণ করে দিলেই হবে। সো এটা একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলা দিয়ে যদি আমরা এখন অঙ্ক করি তাহলে আমরা এই ডাটাটা দিয়ে অঙ্ক করতে পারবো। আরেকটা ফর্মুলা দেখো, তিনটা ফর্মুলায় অঙ্কটা করা যায়। এখানে আরেকটা ফর্মুলা, এখানে সরি আমি একটু এটা নিই, দাঁড়াও এটাকে একটু টাইনে উপরে তুলি, একটা মিনিট। বেশ একটা মিনিট দাঁড়াও, বারটাকে আমি টাইনে উপরে তুলি। আচ্ছা এরপরে আরেকটা দেখো, আমাদের আরেকটা ফর্মুলা হয়েছে দেখো এন। এন হয়েছে তোমার নাম্বার অফ জিন পেয়ার বা নাম্বার অফ জিন। সেটা হলো দেখো প্যারেন্ট 1 এর মিন বিয়োগ প্যারেন্ট 2 এর মিন হোল স্কয়ার ডিভাইডেড বাই 8 ইনটু ভেরিয়েন্স অফ f2 আর ভেরিয়েন্স অফ f1। তার মানে এই সূত্রটা দ্বারা আমি দেখো কোথায় স্যার? হ্যালো স্যার দেখা যাচ্ছে না স্যার, নিচে কোথায় স্যার? দেখা যাচ্ছে না? আমি যে এই জায়গাটা দেখো না, এই যে এই ঘুরাইতেছি দেখো, অ্যারোটা দেখো, এই অ্যারোটা ঘুরাইতেছি দেখো, দেখা যাচ্ছে স্যার স্যার। অ্যাজাম্পশনের ওখানে স্যার অ্যারোটা ঘুরতেছে স্যার। অ্যাজাম্পশনের নিচে দেখো, অ্যাজাম্পশনের একবারে নিচে দেখো, দেখা যাচ্ছে তো। there is no linkage the assumption। এরপরে দেখো n is equal to প্যারেন্ট 1 এর মিন বিয়োগ প্যারেন্ট 2 এর মিন, ঠিক আছে, এটা হোল স্কয়ার ডিভাইডেড বাই 8 ইনটু ভেরিয়েন্স অফ f2 বিয়োগ ভেরিয়েন্স অফ f1। তার মানে দেখো এখানে কিন্তু ব্যাকক্রস 1 ব্যাকক্রস 2 দরকার নাই, আমি ভেরিয়েন্স কোনটা লাগে f2 এবং f1। তার মানে আমার যে ডাটা দেয়া আছে, আমি যে ডাটাটা দেখাইছি সেখানে কিন্তু f2 এবং f1 এর দেওয়া আছে। তার মানে আমি এই দুইটা সূত্র দিয়েই কিন্তু এই অঙ্কটা করতে হবে। তার মানে আমার এই সূত্রটা ইমপ্লাই হচ্ছে। 3 নম্বরে তিনটা সূত্র দিয়ে করা যায়, তিনটাই করতে হবে। যদি ডাটা তোমার দেখা যায় যে তিনটা দিয়ে করার হয় তাহলে তিনটা দিয়েই করতে হবে। এর পরেরটা দেখো, একটা মিনিট, এই বারটা বড় ডিস্টার্ব করে। আচ্ছা এর পরেরটা দেখো, এরপরে হয়েছে দেখো আরেকটা হয়েছে নাম্বার অফ জিন পেয়ার, এই যে সি যেটা নাম্বার অফ জিন পেয়ার n সমান সমান প্যারেন্ট 1 এর মিন
এটা কিন্তু মিন প্যারেন্ট 1 এর বিয়োগ প্যারেন্ট 2 এর মিন হোল স্কয়ার ডিভাইডেড বাই 16 ইনটু ভিবিসি 1 না কিন্তু ভিবিসি বিয়োগ ভিএফ1 মানে ভেরিয়েন্স অফ ব্যাকক্রস বিয়োগ ভেরিয়েন্স অফ এফ1। এই ভেরিয়েন্স অফ ব্যাকক্রস কি? এটা ভেরিয়েন্স অফ ব্যাকক্রস হচ্ছে আমাদের ব্যাকক্রস 1 এবং ব্যাকক্রস 2 দুইটার ভেরিয়েন্স আমরা যদি বের করি তাহলে দুইটা ভেরিয়েন্স যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে দেই তাহলে যেটা আসবে সেটাই হলো আমাদের ভেরিয়েন্স অফ মানে দুইটার এভারেজ। তার মানে এখানে আমি লিখে রাখছি দেখো ভেরিয়েন্স অফ বিসি সমান সমান মিন ভেরিয়েন্স অফ বিসি 1 এন্ড বিসি 2। তার মানে দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দিলেই হবে। তার মানে আমরা এই তিনটা সূত্র অ্যাপ্লাই করিয়াই এই অঙ্কটা আমরা করতে পারবো। মনে রাখবা এক এক সূত্র এক একটা অ্যাজাম্পশনের উপরে নির্ভর করে এবং রেজাল্টও এক এক রকমের আসবে, বাট ইটস নট ম্যাটার। খালি তোমাদের দেখতে হবে যে এই সূত্রগুলো তাইলে আমাদের যে ডাটাটা ছিল গত ক্লাসে সেই ডাটাটা ছিল কিন্তু এইটা নাকি, এই যে এখানে ডাটাটা দেখো এই ডাটাটাই ছিল। তাহলে আমরা আবার পড়ি ডাটাটা ছিল কি এস্টিমেট দি নাম্বার অফ জিন কন্ট্রোলিং দ্য ক্যারেক্টারস, ঠিক আছে না, ক্যারেক্টারটা ছিল কি সিডস পার ফ্রুট, এটা মনে হয় ইয়ার ডাটা ছিল, কি বলে সরিষার ডাটা, সরিষার যে ডাটা নাম্বার সিডস পার ফ্রুট অথবা সরিষার হইতে পারে অথবা বিনের, আমাদের যে কান্ট্রি বিন আমরা যে সিম খাই সিমের হইতে পারে, আমি শিওর না। তাহলে এইটা আমরা করছি যে সিডস পার ফ্রুট ফলোইং ডাটা ড্রাইভ প্লান্ট ইন ইচ অফ 10 কি র্যান্ডমাইজড প্লট পার ব্লক। তার মানে 10 প্লান্ট নেওয়া হয়েছে, 10 প্লান্টের তোমার এই ডাটা নেওয়া হয়েছে। তাইলে যদি হয় তাহলে এখান থেকে আমরা গত ক্লাসে কিন্তু ভেরিয়েন্স বের করে ফেলছি, এটা কিন্তু নতুন করে ক্যালকুলেট এখানে তুমি করতেও পারো অথবা ওই ডাটা দিয়া, কারণ হচ্ছে আমি বলতেছি একই ডাটা দিয়া তোমাকে হেটারোসিস এর সিগনিফিকেন্স টেস্ট, হেরিটেবিলিটি, ব্রড সেন্স, ন্যারো সেন্স এবং জিন নাম্বার এস্টিমেশন এই একটা ডাটা দিয়ে করা যাবে। এবং অনেক সময় এই একটা অঙ্ক দিয়া ফুল মার্কস চাইয়ে দেওয়া হয় যে 30 মার্কস এই অঙ্কে। তার মানে ওই পার্ট থাকবে তুমি করে আসবা। তার মানে এই একবার যদি ভেরিয়েন্স ক্যালকুলেট করো সেটা কিন্তু আর ফার্দার করার দরকার নাই, যেহেতু তুমি খাতা লাগবা, খাতা লাগার ক্ষেত্রে কিন্তু নতুন করে আবার করে নিবা। হয়তো আমি এখানে করছি কিনা জানি না, হ্যাঁ করছি মনে হয়, করছি এখানে না ওই আগেরটা ব্যবহার, আচ্ছা করছি এখানে, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে এখানে দেখো অ্যাকর্ডিং টু দ্য ডাটা আমার প্যারেন্ট 1 এর মিন আমাকে বের করতে হবে, আমি বলছি। তাহলে প্যারেন্ট 1 এর মিন মানে দেখো প্যারেন্ট 1 এর মিন ব্লক 1 এ আছে 30, ব্লক 2 তে আছে 28 আর ব্লক 3 তে আছে 32। তার মানে এই তিনটা মিনকে যোগ করে 3 দিয়ে আমাকে ভাগ করে দিলে প্যারেন্ট 1 এর মিন আসবে। সেম আমি করছি দেখো 30 যোগ 28 যোগ 32 ডিভাইডেড বাই 3, তার মানে এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করছি, তার মানে প্যারেন্ট 1 এর মিন হলো 30। তাহলে প্যারেন্ট 2 এর মিনও আমি সেম ভাবে দেখো প্যারেন্ট 2 এর ব্লক 1 এ মিন ভ্যালু ছিল 20, ব্লক 2 তে মিন ভ্যালু ছিল 22, ব্লক 3 তে মিন ভ্যালু ছিল 24। তার মানে আমি 20 যোগ 22 যোগ 24 যোগ করছি, দেখো 20 যোগ 22 যোগ 24 32 লিখলো, এটা ভুল লাগছে, এটা 24 হবে, হ্যাঁ ভুল আছে, এটা 24 হবে, কিন্তু এইখানে আবার ঠিক এই উপরের 32 এখানে লিখে রাখছে খাতা লেখার সময়, এটা কিন্তু 24 হবে। সো ডোন্ট ডু মিস্টেক, তোমরা ভুল করো না, এখানে কিন্তু ওই প্যারেন্ট 2 এর এটা 32 না, কিন্তু এটা হবে 24 ওখান থেকে। তার মানে এখানে সে রেজাল্ট আবার অন্যের দিকে খাতা লেখছে দেখে 22 বানাইছে, তার মানে ওইটাই হবে 20 যোগ 22 যোগ 22, তার মানে 44 যোগ 20, তার মানে 64, সরি 22 24, সরি 24 মানে 66, এখানে 24 আর 22 তার মানে 46 আর 20 66, তার মানে 66 রে 3 দিয়ে ভাগ দিয়েছে, তার মানে 22, রেজাল্ট কিন্তু 22 লিখে রাখছে। তার মানে প্যারেন্ট 1 এর মিন হইছে 30 আর প্যারেন্ট 2 এর মিন হইছে 22। ঠিক আছে, এখন আমি মিন বাইর করছি, এখন আমাকে বাইর করতে হবে ভেরিয়েন্স। তাহলে প্রথম সূত্রটা যদি আমাদের সবগুলা যেহেতু সূত্র দিয়ে করব, তাহলে f1 এর ভেরিয়েন্স বাইর করতে হবে, f2 বাইর করতে হবে, bc1 বাইর করতে হবে, bc2 বাইর করতে হবে। তাহলে ভেরিয়েন্স বাইর করার সময় হেরিটেবিলিটির ক্ষেত্রে আমরা কি করছি, আমরা বলছি যে ssx যোগ করতে হবে ssx, প্যারেন্ট যদি প্যারেন্ট 1 প্যারেন্ট 2 এর ভেরিয়েন্স দরকার নেই, কিন্তু নো নিড, আমাদের কিন্তু কোনো দরকার নাই, কারণ হচ্ছে আমার সূত্রের কোথাও প্যারেন্ট 1 এবং প্যারেন্ট 2 এর ভেরিয়েন্স ব্যবহার করার সুযোগ নাই। দেখো bc1 f1 এর ভেরিয়েন্স দরকার, সূত্রের দিকে তাকাও, এখানে d দরকার, তার মানে f2 এবং bc2 দরকার। আর পরেরটাই দেখো এই যে এই সূত্রটাই কি ছিল, কোথাও কিন্তু প্যারেন্ট, এখানে দেখো ভেরিয়েন্স অফ f2 এবং ভেরিয়েন্স অফ f1 দরকার, আমার কোথাও কিন্তু প্যারেন্টের ভেরিয়েন্স দরকার হবে না, জিন নাম্বার এস্টিমেট শুধু মিনটা লাগবে। সো তোমরা সময় নষ্ট করিয়া
প্যারেন্ট 1 এর ভেরিয়েন্স বাইর করার কিন্তু কোনো দরকার নেই, তুমি বাইর করে রাখলে এটার কোনো ইউটিলিটি নেই। সো এখানে আমি ভেরিয়েন্স অফ f1, তার মানে f1 এর যে এসএসএক্স ভ্যালু, তার মানে f1 এর এসএসএক্স ভ্যালু কত 31 যোগ 26 যোগ 30, তাই করছে এখানে দেখো, এই যে দেখো 31 যোগ 26 যোগ 30 ডিভাইডেড বাই তার ডিগ্রি অফ ফ্রিডম। কি বলছি ডিগ্রি অফ ফ্রিডম, যেহেতু 10টা প্লান্ট, আমি বলছি কি ডিগ্রি অফ ফ্রিডম বাইর করার ক্ষেত্রে কয়টা প্লান্টের ডাটা আছে সেখান থেকে এক বিয়োগ এবং কয়টা ব্লকের ডাটা নেছে সেটা দিয়ে গুণ করতে হবে, মানে নিচে গুণ উপরে না কিন্তু, মানে ভাগ, এখানে গুণ মানে এটা কিন্তু ভাগ নিচে যেহেতু সেটা, তার মানে আমার 10টা প্লান্ট থেকে ডাটা নেওয়া হয়েছে, তার মানে 10 বিয়োগ 1, তার মানে n-1 ইন্টু 3টা ব্লক থেকে যেহেতু ডাটা নেওয়া হয়েছে। একটা মিনিট, হ্যাঁ দুলাল কি হয়েছে? ওয়ালাইকুম আসসালাম, জয়েন করছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ক্লাস নেই পরে। আচ্ছা দেখো এখানে এই যে তার মানে n-1 মানে 10টা প্লান্ট যেহেতু ছিল, তোমরা দেখো গত ক্লাসেও বলছি, তার মানে 10 বিয়োগ 1, যেহেতু 3টা ব্লক থেকে ডাটা নেওয়া হয়েছে, ব্লক 1, ব্লক 2 এবং ব্লক 3, ডাটা নেছে যদিও 10টা ব্লকে কিন্তু দিছে 3টা, এই জন্য 3 দিয়ে ভাগ, ভাগ মানে গুণ এখানে, তার মানে নিচের দিকে গুণ মানে এটা কিন্তু ভাগ আছে, তার মানে এই 3টার যোগফল এটা 3 নং 27, তাহলে 27 দিয়ে ভাগ দিলে 3.22। ভেরিয়েন্স অফ f2 যদি হয় সেম ভাবে f2 এর যতগুলো ভেরিয়েন্স আছে সবগুলো যোগ করতে হবে, তার মানে f2 এর এইখানে একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, তুমি গুণো এখানে 48 যোগ 53 যোগ 50, এরপরে যোগ হয়েছে এখানে কত আছে আমি জানি না, 58 মনে হয়, এখানে 42, এখানে 49, এখানে 46, এখানে 53, এখানে 51, এই সবগুলো যোগ করিয়া এরপরে হয়েছে তোমার এই যে দেখো সবগুলো যোগ করে এরপরে 10টা প্লান্ট থেকে নিছে, তাহলে 10 বিয়োগ 1 ইন্টু 3টা ব্লকে নিছে দেখো, তার মানে 1 2 3টা ব্লকে নিছে, আর কয়বার এন্ট্রি আছে দেখো 1 2 3, একটু আছে 3 বার, তার মানে এখানে দেখো 10-1 গুণন মানে হয়েছে কিন্তু ভাগ, এখানে যেহেতু নিচে 3, এরপরে গুণন মানে হয়েছে যেহেতু নিচে এটা ভাগ, মানে 3 বার এন্ট্রি, তো 3 দিয়া, তার মানে এটা হলো 9 ইন্টু 9 মানে 81, তার মানে এগুলো যোগ দিয়ে 81 দিয়ে ভাগ দিলে এটা আসে। এরপরে VBC1 সেম ভাবে তুমি যাও, সরি তুমি যদি যাও BC1 এর ডাটার দিকে যাও, এইটা SSX BC1, এইটা SSX BC1, এইটা SSX যোগ, এরপরে আবার সেকেন্ড এন্ট্রি আছে BC1, এইটা SSX, এইটা SSX, এইটা দুইবার আছে। সো 3টা ব্লকে ডাটা কালেকশন করা হয়েছে, তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 বার SSX ওখানে আছে, যোগ করছি, ভাগ হয়েছে 10টা প্লান্টের যেহেতু ডাটা, অতএব 10 বিয়োগ 1 ভাগ, এখানে গুণ মানে নিচে গুণ মানে কিন্তু ভাগ, তার মানে 3টা ব্লকের ছিল ইনটু কয়বার, মানে ভাগ কয়বার হবে হবে মানে তোমার 2 বার এন্ট্রি ছিল, দেখো BC1 2 বার এন্ট্রি, BC1, সো এইটা ছিল ডিগ্রি অফ ফ্রিডম, তার মানে এখানে ডিগ্রি অফ ফ্রিডম ছিল কত 9 6 9 54, তার মানে এইটা যোগ করিয়া 54 দিয়ে ভাগ করলে যে ভেরিয়েন্সটা আসছে এটা এখানে আছে। সেম ভাবে BC2 দেখো, সরি 3 বার এইটা আছে দেখো 6 বার, সরি এক ব্লক 1 এ 1 2 3 4 5 6 বার, দেখো 4 5 6 বার, যেহেতু এই 6 বার যোগ করে দেখো এইভাবে 6 বার যোগ করে 1 2 3 4 5 6টা ডাটা যোগ করে ভাগ, যেহেতু 10টা প্লান্টের ডাটা, তাহলে 10 বিয়োগ 1 ইন্টু মানে যেহেতু নিচে এটা কিন্তু ভাগ, তার মানে ভাগ মানে 3টা ব্লক থেকে ডাটা, এক ব্লক 1 2 3 3 দিয়ে মানে ভাগ করা হয়েছে, ভাগ কত কয়বার এন্ট্রি আছে 2 বার এন্ট্রি আছে, তার মানে 6 9 54 কেন, আর এই 3টা যোগ, এই 6টা যোগ করে 54 দিয়ে ভাগ দিলে এটা হচ্ছে BC2 এর ভেরিয়েন্স। এখন আমি নাম্বার অফ জিন পেয়ার যদি এস্টিমেট করতে চাই, প্রথম যে ফর্মুলাটা ছিল আমার, সেখানে বলছি k সমান সমান, ফর্মুলাটা আগেও বলছি, হাফ ইন্টু প্যারেন্ট 1 এর মিন বিয়োগ প্যারেন্ট 2 এর মিন, এখানে মিন চিহ্নটা দেয় না, এটা প্যারেন্ট 2 এর মিন চিহ্ন দিতে হবে এখানে, তোমরা কিন্তু দিও, মনে থাকবে এখানে এই যে প্যারেন্ট 1 এর মিন বিয়োগ প্যারেন্ট 2 এর মিন সূত্রে লেখা আছে, কিন্তু এখানে এসেও দেয় নাই, তাড়াহুড়ো করছে, তাহলে এইটার হোল স্কয়ার হাফ শ ডিভাইডেড বাই d, তার মানে এখানে দেখো যেহেতু আমরা হাফ ডি এর ফর্মুলা জানি, তাহলে ডি এর ফর্মুলা এখানে দেখো ডি সমান সমান, যেহেতু হাফ ডি ছিল আমাদের 2VF2 মাইনাস VBC1 প্লাস VBC2, তাহলে ডি হাফ ডি ওইটা ছিল, তাহলে 2 দিয়ে গুণ করলে ডি হয়ে যায়, তার মানে 2VF2 ছিল, এটা 4VF2 হয়েছে, আর 2 দিয়ে গুণ করলে VBC1 VBC2, তার মানে আমার দেখো ভেরিয়েন্স অফ F2 আমি ক্যালকুলেট করে বের করছি 5.56, এটা দেখো 5.56 ইনটু 4 বিয়োগ 2 দিয়ে আমার ভেরিয়েন্স অফ ব্যাকক্রস 1 4.08, এটা আছে যোগ এই ভেরিয়েন্স অফ F2 4.63, এই সবগুলা
গুণ এবং যোগ বিয়োগ করে যেটা থাকে সেটি হলো ডি এর ভ্যালু। তাহলে আমরা প্যারেন্ট 1 এর যে মিন ছিল 30 আর প্যারেন্ট 2 এর মিন ছিল 22, তার মানে 30 বিয়োগ 22, ঠিক আছে। হাফ মানে হলো 0.5 দিয়ে গুণ করছে, তোমরা হাফ রাখতে পারতা 0.5, অসুবিধা নাই। এটা কিন্তু ভুল করছে কি দেখো, এই স্কয়ারটা কিন্তু সবটার উপরে, ও কিন্তু শুধু এইটুকের মধ্যে, এটা কিন্তু অঙ্কে মানে ক্রিটিক্যালি দেখলে এটা কিন্তু 0 অঙ্কে। যদি আমার সাইন আছে খাতা দেখার সময়, তো মানে এটা তো খাতা রিপোর্ট লিখছে, কিন্তু অঙ্ক করার সময় তোমরা দেখো এটা ভুল করে রাখছে কিনা। ভুল করছে দেখো, জি স্যার ব্র্যাকেট দিয়ে স্কয়ার করতে হবে, ঠিক আছে, না হয় কিন্তু আসবে না। কিন্তু ও কিন্তু অন্যের খাতা দেখে লেখা রেজাল্ট বসাই দিয়েছে। তাহলে এখানে তোমরা ওই দুইটা বিয়োগ করে 2 হবে, পরে 2 রে 0.5 দিয়ে গুণ করলে যেটা হয় সেটারে 2 দিয়ে গুণ স্কয়ার করতে হবে। জব্বার আমি ক্লাস নেই পরে, ঠিক আছে। এইটা তোমার করতে হবে। এটা যদি তোমার ও ভুল করে রাখছে, তোমরা এটাকে দেখবা, দেখে যদি ভাগ দাও এটা হবে। এখানে যেটা ক্রিটিক্যালি তোমরা দেখবা সেটা হইছে জিন নাম্বার কখনো তোমার ফ্রাকশন হয় না। এটা 5.30 হয়েছে রেজাল্ট, তো তার মানে যদি 0.5 হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি লিখবা 6, আর যদি 0.5 এর নিচে হয় তাহলে যেটা মানে মূল সংখ্যা, পূর্ণ সংখ্যা সেটা লাগবে। 5.30, তার মানে 5.5 হয় না, তার মানে অ্যাপ্রক্সিমেটলি এটা 5, মানে 5 পেয়ার জিন বা 5 জিন, ঠিক আছে, এটা লিখতে হবে। এরপরে হচ্ছে 2 নম্বর সূত্র যেটা, সেটা বলছে প্যারেন্ট 1 বিয়োগ প্যারেন্ট 2 এর স্কয়ার ইনটু 8 ইনটু bf2 মাইনাস bf1। তার মানে প্যারেন্ট 1 এর ছিল 30, প্যারেন্ট 2 এর 22, এটার উপরে স্কয়ার দিতে হবে। দেখো দেয় না, কিন্তু এটা কিন্তু স্কয়ার দিতে হবে, কিন্তু স্কয়ারটা দেয় না, দেখছো এখানে কিন্তু ভুল করে রাখছে, দেখছো নাকি? হ্যালো, জি স্যার, এটা কিন্তু স্কয়ার দিতে হবে। হ্যাঁ, তোমরা খাতা লেখার সময় অঙ্ক করার সময় স্কয়ার দিও, এটা কিন্তু ভুল করে রাখছে। স্কয়ার হবে, এরপরে 8, যেহেতু bf2 এর আমার ডাটা আছে, ভ্যারিয়েন্স অফ f2 এটা 5.56, আর ভ্যারিয়েন্স অফ f1 আমি বাইর করে রাখছি 3.22, এই ডাটা দিয়ে। পরে সেটা হচ্ছে 3.42, এটাও দেখো অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখছি কিন্তু 3, কারণ 0.5 টাচ করে না। এরপর 3 নাম্বার ফর্মুলা দেখো, প্যারেন্ট 1 এর, এটাও দেখো স্কয়ার দেয় না। এই যে সবগুলো মানে তাড়াহুড়ো করছে আর কি, পরীক্ষার আগের রাতে খাতা লিখছে বা পরীক্ষার 2-1 দিন আগে, আর পরীক্ষার আগের দিন আমার কাছে সিগনেচার করতে আনছে, আমি ওই দিন সিগনেচার করে দিচ্ছি, যার ফলে আমি কিন্তু চেক করতে পারিনি, এটা অনেক আগের খাতা। তাহলে দেখো এরকম ভুল তোমরা করো না। তাহলে প্যারেন্ট 1 এর মিন প্যারেন্ট 2 এর মিন বসাইছে, এটা কিন্তু স্কয়ার হবে। এরপর স্কয়ার কিন্তু দেয় না এখানে, দেখো। এরপরে 16 আছে, আর BC1 আর BC2 এর গড় হলো VBC আমি বলছি, আর VF1 এর আছে। তাহলে VF1 এর 3.22 আর VBC কিন্তু এই দেখো ভেরিয়েন্স অফ ব্যাকক্রস 1 এখানে আমাদের ছিল 4.08, আর ভেরিয়েন্স অফ ব্যাকক্রস 2 4.63। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে যেটা পাইছি সেটা হলো ভেরিয়েন্স অফ ব্যাকক্রস, তার মানে 4.80। তার মানে 16 ইনটু এটা ভেরিয়েন্স অফ ব্যাকক্রস, মানে দুইটার গড় আর হলো F1, এটা বাইর করে এটা পাওয়া গেছে 2.52। তার মানে এটা যেহেতু 0.5 বা 0.5 এর উপরে চলে গেছে, এটা অ্যাপ্রক্সিমেটলি 3। তার মানে এই দুই সূত্রে আমরা পাইছি 3 পেয়ার জিন, আর ওই সূত্র দিয়ে যখন করছি তখন পাইছি 5 পেয়ার জিন। তার মানে এইভাবে আমরা এই ডাটা দিয়ে আমরা জিন পেয়ার এস্টিমেট করতে পারবো। পারবা না তোমরা? তাহলে এইভাবে আমরা একই ডাটা দিয়ে হেটারোসিস, হেরিটেবিলিটি এবং জিন পেয়ার এস্টিমেট করতে পারবো। তোমরা একটু কাইন্ডলি এটা সাজিয়ে নিও, যে স্কয়ার গুলো দেয় নাই, কোথাও মিন চিহ্ন দেয় না, এগুলো কিন্তু তোমরা লেখার সময় এবং অঙ্ক করার সময় সেরে নিও, না হয় কিন্তু রেজাল্ট হবে না, ঠিক আছে? মনে থাকবে? স্যার একই ডাটাতে স্যার 2 রকম অ্যানসার আসলো যে? 2 ধরনের ফর্মুলা, 2 ধরনের কন্ডিশন ব্যবহার করা হয়েছে, বুঝো না? তুমি তো একই লাঞ্চ করো, কেউ লাঞ্চ ঠিক বিরিয়ানি খাইয়ে ফেলছো, কেউ লাঞ্চে খালি মুরগির মাংস খাইছো, কেউ ডাল দিয়ে ভাত খেয়ে গেছে, সবাই কিন্তু লাঞ্চ করছে, বুঝছো? এটাও তাই। স্যার পরীক্ষার সময় কি আমরা 3টা ফর্মুলাই দেখাই দিব না? যে কয়টা ফর্মুলা, হ্যাঁ যে কয়টা ফর্মুলা তোমার ডাটা সাপোর্ট করবে সবগুলো দেখাই দেবে। তোমার ডাটায় যেগুলো ফর্মুলা পড়ে, তার মানে BC1 BC2 যদি থাকে, তাহলে তোমার দেখো, তুমি দেখবা ডাটার ভিতরে F1 F2 এবং BC1 BC2 যদি থাকে, তাহলে 3টা ফর্মুলাই যায়। এখন ধরো BC1 BC2 দেয় নাই, তাহলে কোন ফর্মুলা যাবে? শুধু এই ফর্মুলাটা যাবে, শুধু একটা ফর্মুলা দিয়ে করতে পারবা। এইটা দেখো, ভেরিয়েন্স অফ F2 আর ভেরিয়েন্স অফ F1। যদি BC1 BC2 না দেওয়া থাকে, তাহলে একটা ফর্মুলাই অ্যাপ্লাই করা যাবে, বাকি ফর্মুলা কিন্তু করা যায় না। তার মানে এই প্রথম ফর্মুলাটাও BC1 BC2 লাগবে, আর 3 নাম্বার ফর্মুলাটাও BC1 BC2 লাগবে। যদি কোনো কারণে ডাটার ভিতরে BC1 BC2 টাই, তোমাদের হেটারোসিসের একটা অঙ্ক করাইছে, সেখানে ব্যাকক্রসের ডাটা ছিল না, ছিল কি F2 পর্যন্ত ছিল, করাইছে না তোমাদের সাগর স্যার? সাগর স্যার একটা অঙ্ক করাইছে, দেখবে হেটারোসিসের হেটারোজেনাস ডাটা,
সেখানে প্যারেন্ট 1 আছে, প্যারেন্ট 2 আছে, F1 আর রেসিপ্রোকাল F1 আছে আর F2 আছে, বাট BC1 নাই। সেখান থেকে যদি ওই ডাটা দিয়ে হেটারোসিস এস্টিমেট, হেরিটেবিলিটি, ব্রড সেন্স হেরিটেবিলিটি করা যাবে, ন্যারো করা যাবে না যেহেতু BC1 BC2 নাই। আর জিন নাম্বার এস্টিমেটও করা যাবে, কিন্তু এই একটা ফর্মুলা দিয়ে করা যাবে। তাহলে ওই ডাটা দিয়ে হেটারোসিস করা যাবে, হেরিটেবিলিটি ইন ব্রড সেন্স করা যাবে, আর হচ্ছে তোমার এই জিন নাম্বার এস্টিমেট করা যাবে শুধু একটা ডাটা দিয়ে। তার মানে BC1 BC2 নাই। কারণ তোমার ডাটায় যদি সাপোর্ট দেয় যে 3টা ফর্মুলাই পড়ে তাহলে 3টাই করতে হবে, যদি সাপোর্ট দেয় একটা ফর্মুলা করে তাহলে একটা করতে হবে। ঠিক আছে স্যার? তাহলে স্যার রিয়েলি জিন নাম্বারটা কত এখানে? হ্যাঁ, এখানে রিয়েলি একসাথে জিন কি নাম্বারটা নাম্বার কোন এত different কন্ডিশনে, হয়? রিয়েলি জিন নাম্বারটা 3টাই, তুমি কোন কন্ডিশন অ্যাজাম্পশনে আছে সেটার উপরে নির্ভর করবে। প্যারেন্ট দুইটা কোন অ্যাজাম্পশনে আছে, আমি তো অ্যাজাম্পশন গুলো বলি না, এখানে অ্যাজাম্পশন আছে। দেখো, দেয়ার ইজ নো নন অ্যালিলিক জিন ইন্টারাকশন। যদি দুইটা প্যারেন্টের, এগুলো বুঝবে না এখন, এই জন্য আনি না, এগুলো বায়োমেট্রিক্যাল জেনেটিক্স এর জিনিস, এগুলো মাস্টার্সে পড়াই। নন অ্যালিলিক জিন ইন্টারাকশন থাকা যাবে না। দুই প্যারেন্টের ভিতরে যে ডিফারেন্সটা আমরা দেখি সেটা কন্ট্রোল নন অ্যালিলিক হবে না, অ্যালিলিক জিন ইন্টারাকশন থাকতে হবে। দি জিনস আর এ ইকুয়াল, যেটা অলমোস্ট ইম্পসিবল। ঠিক আছে, এরপরে এই ক্যারেক্টারের যে কন্ট্রিবিউটিং যে জিনগুলো সেগুলোর মধ্যে লিঙ্কেজ থাকা যাবে না। তাহলে এই কন্ডিশন গুলা কিন্তু ফুলফিল করলে ওই প্রথম ফর্মুলা ব্যবহার করা যায়। কিন্তু আমরা তো জানি না, আমরা কি এই বায়োমেট্রিক্যাল অ্যানালাইসিস করে দেখি নাই, কিন্তু এই যে এই কন্ডিশনের উপরে নির্ভর করে এক এক রকম হয়, আর কিছু না, নাথিং এলস। ওই 2 নাম্বার ইয়ারও কন্ডিশন আছে, 3 নাম্বার এই যে নোট ইজ দ্য কন্ডিশন, এই যে নোট 2 নাম্বার সূত্রের কন্ডিশন হয়েছে এই যে নোটটা, 3 নাম্বার সূত্রের কন্ডিশন হয়েছে এই নোটটা। আমি কিন্তু সেটা এখানে আনি নাই। সো এই কন্ডিশন ফুলফিল করে দেখা, এইরকম পরে দেখা, কোন কন্ডিশনের ডাটা আছে আমি জানি না দেখা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আসলে। এখন যদি আমি প্যারেন্টের নেচারটা জানতাম বায়োমেট্রিক্যাল অ্যানালাইসিস করে যে কোন কন্ডিশনে তারা আছে, তাহলে কিন্তু ওই বলে দিতে পারতাম এই একটাই ফর্মুলা। তার মানে কন্ডিশন যদি প্রথমটা ফুলফিল করে তাহলে প্রথম 5টা জিন আছে, যদি 2টা কন্ডিশন ফুলফিল করে তাহলে 3 জোড়া, 2 প্যারেন্টের পার্থক্য 3 জিনের জন্য হইতেছে, এবং 3 নাম্বার কন্ডিশন ফলো করলে সেটাও 3 জিন দ্বারা হইতেছে। সো এটাই হলো ইয়ে, ইট ডিপেন্ডস অন দ্য কন্ডিশন। ঠিক আছে, পরীক্ষায় কি অ্যাজাম্পশন গুলো লিখতে হবে? না নো নিড। তোমার ডাটা কিভাবে সাপোর্ট দেবে অ্যাজাম্পশন লিখতে হবে সেটা না। অনেক সময় ভাই জিজ্ঞেস করতে পারে যে আসলে এর পিছনে কি অ্যাজাম্পশন ছিল কিনা, তখন তুমি বলবা জি স্যার অ্যাজাম্পশন ছিল। তখন বলতে পারে যে কখন BC1 BC2 দিয়া যেটা ব্যবহার হয়েছে সেটা কি অবস্থা ছিল কন্ডিশনে, সেখানে তোমার ভাই দিয়ে একটা কোশ্চেন হইতে পারে, অথবা কুইজ কোশ্চেনে দিতে পারে। কুইজ রিটেনের সময় কুইজ হবে, তো কুইজে 2টা একটা এর দিতে পারে। সো তোমাকে পড়তে হবে, লিখতে হবে, বাট পরীক্ষার হলে অঙ্কের সময় লিখতে হবে না, দিতে হবে না। ওকে, দেখি এখানে 8 ডাটা নাই, 8 ডাটা থাকলে আমি অঙ্ক আরো করাইতাম, কিন্তু এখানে ডাটা নাই আমার কাছে। ওই একটা ডাটা দিয়ে যেভাবে লিখছি এই 3টাই রেজাল্ট, k = 3, ওই যে ফর্মুলা, এই দিস ইজ রেজাল্ট, নাথিং এলস। তোমার রেজাল্ট লিখতে হবে না। জি স্যার, মানে আলাদা লাগবে রেজাল্ট k = 5, n = 3, আর একবার লাগবে n = 3, শেষ রেজাল্ট। আর কি কমেন্ট ক্লিক করা লাগবে না, যে বলে দিব যে 3 পেয়ারস অথবা 5 পেয়ারস জিন দিয়ে হচ্ছে ওইটা রেগুলেট করতেছে, এরকম কি লিখে দিব স্যার লাস্টে? অন্য কোনো কিছু দরকার নাই। আসলে আমি কিন্তু প্রথমেই বলছি, অ্যাপারেন্টলি তোমাদের কাছে মনে হইবে যে ওই 5 পেয়ার জিন দ্বারা রেগুলেট করতে, আসলে তা না। আসলে আমরা এস্টিমেট করি, বাইর করি 2 প্যারেন্টের মধ্যে যে পার্থক্য, পার্টিকুলার ট্রেটের জন্য 2টা প্যারেন্টের যে পার্থক্য, ধরো তোমার আর আমার মধ্যে ওই যে মেরিটের পার্থক্য, এটাও যদি জিন পেয়ার দ্বারা এস্টিমেট করা হয় তাহলে এরকম মানে হয়েছে তোমার আমার পার্থক্য, মানে 2টা প্যারেন্টের ভিতরে ওই পার্টিকুলার ট্রেটের জন্য যে পার্থক্যটা সেইটা কতগুলা জিনের জন্য হয়েছে। আমরা কিন্তু প্যারেন্ট 1 এর পারফরম্যান্সের পার্থক্য, এই 2 প্যারেন্টের পারফরম্যান্সের প্রত্যেকটা সূত্রে দেখো প্যারেন্ট 1 এর মিন আর প্যারেন্ট 2 এর মিনের পার্থক্য দিয়ে কিন্তু করা হয়েছে। তার মানে 2 প্যারেন্টের যে পারফরম্যান্সের পার্থক্য, কয় দ্বারা জিন দ্বারা কয়গুলা জিনের জন্য হয়েছে, কয় পেয়ার জিনের জন্য হয়েছে, বা কতগুলা জিনের জন্য হয়েছে, সেটাকে এস্টিমেট করো। মনে থাকবে? জি স্যার। স্যার একটা বিষয় জানতে চাচ্ছিলাম স্যার। বলো। আমরা যে এই এক্সপেরিমেন্টটা স্যার কখন করব, এটা তো স্যার আমরা জানার পরেই তো 2টা
মানে আমাদের কাঙ্ক্ষিত দুইটা জাতকে আমরা ক্রস করব, এরকম না কিনা? না না না, এটা হচ্ছে তুমি ফেনোটাইপ সিলেকশন করলা। আমরা যে ক্রসিং করি আগে কি জিন পেয়ার এস্টিমেট করি, কিভাবে করবো? আমি তো F1 F2 তৈরি করতে হবে আগে। আমি যদি F1 F2 ব্যাকক্রস 1 তৈরি না করি, আমি হলো এখন জানতে চাই যে আমি দুইটা প্যারেন্ট নিছিলাম, আমি যখন থিসিস লিখতে যাচ্ছি অথবা ডাটা ইন্টারপ্রিট করতে যাচ্ছি, আমি দুইটা ফেনোটাইপিক্যালি দেখলাম, আমি বলছি যে ম্যাচিউরিটির ক্ষেত্রে ধরো আমি চাই যেহেতু ক্রপিং ইন্টেন্সিটি বাড়াইতে চাই, তাহলে আর্লি ম্যাচিউর ভ্যারাইটি চাই আমরা সবসময়। এখন কিন্তু এটা চ্যালেঞ্জ, অ্যাগ্রোনমিস্টরা কিন্তু চাইলেই ক্রপিং ইন্টেন্সিটি বাড়াইতে পারবে না যত সময় আমি তাদেরকে ম্যাটেরিয়াল না দেবো। অ্যাজ এ ব্রিডাররা যত সময় তার হাতে ম্যাটেরিয়াল না দেবে, এটা মনে রাখো সবসময়। অ্যাগ্রোনমি হয়েছে জাস্ট হইলো নার্সিং, অ্যাগ্রোনমি ইজ নাথিং, ইটস এ নার্সিং। হ্যাঁ, বাট যেটা সার্জারি সেটা কিন্তু ব্রিডারের হাতে, মানে সার্জিক্যাল অপারেটিং যে সেটা কিন্তু ব্রিডারের হাতে। ব্রিডার যদি কোনোভাবে শর্ট ডিউরেশন ভ্যারাইটি ডেভেলপ না করে দেয়, তাহলে তুমি সারাদিন ক্রপের হাত পা ধরে টানলেও তোমার ক্রপিং ইন্টেন্সিটি কিন্তু বাড়বে না। সো আমি তোমাকে এটা কাউকে ছোট করার জন্য বলি না, তোমরা চিন্তা করো, তোমরা চিন্তা করলেই পাবা। আচ্ছা, এখন ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানোর জন্য আমরা শর্ট ডিউরেশন ভ্যারাইটি চাই। ধরো আমরা চাই বাংলাদেশে যত রাইস ভ্যারাইটি আছে এখন সব 100 দিনের মধ্যে হারভেস্ট হবে, এটাই আমাদের টার্গেট। কিন্তু নেক্সট ব্রিডিং এফোর্ডই আমাদের তাই। তার মানে আমাদের 4 ক্রপিং ইন্টেন্সিটি যদি 4 উঠাইতে চাই, ইনক্লুডিং দ্য রাইসেস 3 টাইমস, যদি রাইস 3 টাইম ঢুকাইয়া আমরা ক্রপিং ইন্টেন্সিটি 4 এ উঠাইতে চাই, তাহলে আমাকে 100 দিনের ভিতরে হারভেস্ট হয় এই রাইস ভ্যারাইটি ডেভেলপ করতে হবে। সাথে আছে 65 দিন আমার কাছে, নাকি 5 দিন কৃষকের ছুটি বছরে, 5 দিন কৃষক মৌজ মাস্তি করবে, ঘুরবে দাঁড়বে, শ্বশুর বাড়ি বেড়াইবে, বেয়াই বাড়ি বেড়াইবে। আর 60 দিন থাকে না, ওই 60 দিনের ভিতরে আমরা এমন সব ভেজিটেবল ক্রপস অথবা এমন সব পালস ক্রপ অথবা এমন সব তোমার লিগিউম ক্রপস অথবা এমন সব অয়েল সিড ক্রপ আমরা ডেভেলপ করতে চাই যেটা খাপ খায় ওই 60 দিনের ভিতরে। যেমন ধরো শশা, আমরা এখন এক শশার ভ্যারাইটি করছি, যেদিন সিড লাগাবো তার 25 দিন পর থেকে তুমি হারভেস্ট করতে পারবা শশা। কি এখন যে বাজারে শশা খাওয়া কিন্তু 25 থেকে 30 দিন হারভেস্ট করা যায়, জানো তোমরা? হ্যাঁ, এটা কিন্তু অ্যাচিভমেন্ট, এটাই ব্রিডারদের অ্যাচিভমেন্ট। এবং ওই তার মানে আমি কিন্তু 4 ক্রপিং ইন্টেন্সিটি কিন্তু উঠেই ফেলতে পারতেছি। তার মানে তোমাদেরকে বলে ল্যান্ড টাইপ অনুসারে ভাগ করা, আসলে কিন্তু ভ্যারাইটি কি দিছি, ভ্যারাইটি কি চয়েস করতে তার উপর নির্ভর করে। এখন বাংলাদেশে যেমন 28 ধান বলো, 28 29 বিয়ার 28 29 পুরো সিজনে, এটা কিন্তু 150 দিন 155 দিন 160 দিনে হারভেস্ট হয়। তার মানে কিন্তু 5 মাস 5.5 মাস চলে যায়। কিন্তু আমরা তা চাই না, ক্রপিং ইন্টেন্সিটি বাড়ানোর জন্য আমাদেরকে অবশ্যই 100 দিনের হবে। তাহলে এখন ধরো আমাদের কাছে 110 দিনের একটা ভ্যারাইটি আছে আর 150 দিনের একটা ভ্যারাইটি আছে হারভেস্ট করে সিড টু সিড। আমি চাই এটা 95 দিনে। তার মানে এই দুইটার ক্রসিং করলে 110 আর 150, তাহলে যেগুলো নেগেটিভ এলিল যে এলিল গুলোর জন্য সে শর্ট ডিউরেশন হয়েছে, সেই শর্ট ডিউরেশন এলিলের সব এক জায়গা যদি আমরা করি, তাহলে আমরা কিন্তু ওই 90-95 দিনের পাবো। তাহলে এখন যদি এই আমরা সবগুলা এই নেগেটিভ এলিলের ইয়া থেকে আমরা যদি এখন সেগ্রিগেন্ট মানে F2 থেকে সিলেকশন করতে থাকি, করলে পরে আমরা কিন্তু শর্ট ডিউরেশনে বুঝতে পারবো। তাইলে এখন আমি এই দুইটা প্যারেন্টের, একটা 110 দিন আর একটা 150 দিন, তার মানে 40 দিনের গ্যাপ ছিল দুইটা প্যারেন্টের মধ্যে। এইটা যদি আমি বলতে চাই যে এই যে 40 দিন দুইটা প্যারেন্টের গ্যাপ ছিল, তার জন্য কত জিন দায়ী ছিল, তার মানে এখন আমরা প্যারেন্টের মধ্যে ক্রসিং করে F1 বানাইছি, F2 বানাইছি, আবার ব্যাকক্রস বানাইছি, ব্যাকক্রস 1 আর ব্যাকক্রস 2, তার মানে 3-4টা জেনারেশন আগাই গেছে। তখন আমি এই ডাটা দিয়ে এস্টিমেট করে জানতে পারবো যে এই যে একটা 110 দিনের ছিল আর একটা 40 দিনের ছিল, এর ভিতরে কয়টা জিন দায়ী ছিল। তার মানে এই জিনগুলোর যে নেগেটিভ এলিল, সেই নেগেটিভ এলিল গুলো সব একটার মধ্যে আনতে হবে, আনলে পরেই আমরা এই শর্ট ডিউরেশনে পিছিয়ে যাবো স্লোলি। তার মানে এইটাই আমার কাজ, এটাই আমরা করি। দ্যাট ইজ দ্য অ্যান্সার। এখন বলো আর কোশ্চেন? থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বলো কোশ্চেন করতে থাকো, সময় আছে কিন্তু অনেক সময় আছে। More question, more answer, more benefit. এখনো কোশ্চেন নাই? স্যার বলো। 3 নাম্বার তো আমরা ডিটেক্ট করলাম, ডিটেক্ট করার পরে আসলে আমাদের ইউজটা কি, এটা একটু ভালো করে বলবেন? বুঝি নাই, জোরে বলো, কাছে বলো। আমি যদি জিন নাম্বার ধরেন আমি
স্যার আমি এক্সপেরিমেন্ট মাধ্যমে বা অঙ্ক করার মাধ্যমে জিন নাম্বারটা বের করলাম। আর জিন নাম্বারটা বের করার পরে আমার পরবর্তীতে এটা আমি কিভাবে ইউজ করবো বা আমার দরকারটা কি, এটা একটু না ক্লিয়ার এইটার ইউজ না, তোমার ইউজ তো ফেনোটাইপিক্যালি করো, কিন্তু আমি জানলাম যে এর জন্য কতগুলা জিন দায়ী ছিল দুই প্যারেন্টের। তার মানে পরবর্তীতে যেটা আমি করব, পরবর্তীতে যে জেনারেশন আমি বানাইলাম ধরো 90 দিনের, এই 90 দিনের জেনারেশনের সাথে এখন আমি যদি 110 দিনের জেনারেশন এখন আবার কম্পেয়ার করলে এখন জিন নাম্বারের কয়টা এস্টিমেট হয়েছে, তাহলে সেখানে যদি যাইয়ে দেখি যে ধরো আমি আগে ছিল প্যারেন্ট টু এর মধ্যে 5 এলিলের পার্থক্য, এখন আমি এসে দেখলাম যে 90 দিনের একটা জাত আমি বের করে ফেলছি। ঠিক আছে, 90 দিনের 90 দিনের একটা জাত আমি বের করছি, আর 110 দিনের যেটা প্যারেন্ট ছিল তার যদি পার্থক্য আমরা দেখি, তখন আমরা কিন্তু বুঝতে পারবো এখনো কয় জিন পার্থক্য আছে, তার মানে সেই জিনগুলোকে আনা যাবে। হ্যালো, হ্যাঁ হ্যালো, তোমাদের আর কোনো ইয়ে আছে? স্যার আমাদের গত ক্লাসের রেকর্ডিংটা আর এই ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, তোমাদের ইয়ে দিছি, আমার যে গুগল ক্লাসরুমের অ্যাকাউন্ট সেইখানে আপলোড করে রাখছি, তোমরা সবাই পাবা, ওখানে তোমরা ঢোকো না কেন? গুগল ক্লাসরুমের অ্যাকাউন্ট হইছে আমার ইমেল অ্যাড্রেস, যেটা বিইউর ইমেল অ্যাড্রেস। মেইল করেছিলাম স্যার। হ্যাঁ, আমি তো উত্তর দিছি তোমাকে। স্যার দেখা হয়নি, একটু দেখি। সেইটা তুমি দেখো না, আমি উত্তর দিয়ে দিছি সাথে সাথে যে গুগল ক্লাসরুম অ্যাকাউন্টে আমার জয়েন করো। তোমরা জয়েন করলে আমি অ্যাকসেপ্ট করে নিলে ওখানে সব আপলোড করা থাকে আমার, এই যে রেকর্ডিং এগুলো সব ওখানে আপলোড করবো কিন্তু। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে, তাহলে তোমাদের এই পর্যন্ত আমার সাথে ক্লাস শেষ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে, এনি টাইম, এনি হোয়ার, এনি ডিভাইস, এনি কমিউনিকেটিং মিডিয়া, তোমরা আমার সাথে কমিউনিকেট করতে পারো। তবে তোমাদের কাছে একটু ইয়ে করে নেই, আমি একটু ঘুমকাতরে মানুষ, আমি 11টায় ঘুমাই যাই। যা কিছু তোমাদের অ্যাক্টিভিটিস আমার সাথে রিগার্ডিং কোর্সেস, প্ল্যান ব্রিডিং যেহেতু ফাইনাল ইয়ারে পড়াইছি, তোমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে ফোন দিলে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ দ্য অ্যান্সার ইফ আই হ্যাভ দ্য প্রপার নলেজ অন দ্যাট। কারণ আমার তো জানার সীমাবদ্ধতা থাকতে পারে। ঠিক আছে, সো ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি ইন এনি মিডিয়া। আর যদি আল্লাহ বলো, ভগবান বলো, ঈশ্বর বলো, যদি কোভিডটা কমাই দেয়, তাহলে মুখোমুখি যদি হও, দুইটা একটা ক্লাস যদি একটু নিতে পারি, তোমাদের চেহারাটাও দেখলাম, আমারও একটু দেখলাম, নয়তো পাশ করে যাবা, কেউ কাউরে চিনি না, তোমরা হয়তো আমার চিনবা, আমি তো তোমাদের চিনবো না। এসে বলবা স্যার আমি তোমার আপনার ছাত্র বা ছাত্র।
আনফরচুনেট, ঠিক আছে? তো সেই সুযোগটা যেন ঈশ্বর বা আল্লাহ, মহান আল্লাহ তাআলা করে দেন, সেই দোয়া করো সবাই, আর আমার জন্য দোয়া করো, ঠিক আছে? সুস্থ সবল যেন থাকতে পারি। তোমরা সবাই ভালো থেকো, সেফ থেকো, হ্যাঁ, দোয়া করো, দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।